জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওমা, আমি আবার কি বাগড়া দিছি? তুমি তো খালি আমারে কইতেছো নিয়ে যাবো নিয়ে যাবো, নিয়ে যাচ্ছ এইখানে আমাকে ফেলে রাখছো। যাওয়ানোর জন্য এত বায়না কেন করতেছেন মা? এই তো কিরকম টুকটুকে গোলাপি জামা পইরা পায়ের উপর পা তুইলা বসে আছেন, মনে হইতাছে না আপনি 5 স্টারে আসেন? হোটেল ভাইবা 2 দিন থাইকা যান। মস্করা হচ্ছে, আমার সঙ্গে মস্করা করছো। মায়ের এসব মস্করা না শুনলে তো তোমারও ভালো লাগে না ঠাম্মি। ও ঠাম্মি, ওরে বাবা, এত লোক, এতজন তো একসঙ্গে ঢোকার নিয়ম নেই। কয়েকজন প্লিজ বাইরে যান। রাগ করো না মাইয়া, রাগ করো না। না না মাসিমা, রাগের কথা না, আসলে একসঙ্গে এতজনকে তো পেশেন্টের কেবিনে ডাক্তারবাবু এলাও করেন না। চলে যাবে এক্ষুনি, ওরা চলে যাবে। আমরা একটুখানি থেকেই চলে যাব ভাই, এক্ষুনি চলে যাব। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না। না বাবা, ছোট বৌমা আর বড় নাথ বউ, তোমাকে এতদিনে আসবার সময় হইল? আমি মইরা গেলে তোমরা খুশি হইতে, সবচেয়ে বেশি খুশি হতো আমার মেজো পোলা। তোর কি যে বলেন না মা, আমরা তো উল্টে ভাবছিলাম আপনাকে কবে বাড়ি নিয়ে যাব, তাই না? রাগ করেছে তুমি? আগে প্লিজ রাগ করো না। তুমি তো জানো তোমার নাতির পায়ের অবস্থা কেমন, কতটা ব্যথা। ওকে ফেলে আমি কি করে আসি বলো? জানি জানি, আমি বুঝি, আমি সব বুঝি। ও দেবু, বড় বৌমা, আমার সত্যি করে কও দেখি, আমার কবে বাসায় লইয়া যাবে? ও মা, খালি বাসা বাসা কেন করেন? হ্যাঁ, এই যে আপনি এখানে আসেন, আমরা ঘুরতে আইতাছি, আপনার ভাল লাগছে না? কেমন একটা নতুন জীবন পাইছেন কোন? চাই না, আমার নতুন জীবন চাই না। আমার পুরানা জীবনই ভালো ছিল। আমার পুরানো জীবন আমারে ফিরে দাও। বাড়ির বাচ্চাগুলোকে আমি কতদিন দেখি নাই। ঠিক আছে, এক্সকিউজ মি, আপনি তো পেশেন্টের বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসক্রিপশনে এই ওষুধগুলো লাগবে, ইমিডিয়েটলি আনিয়ে দেবেন। এগুলো আনতে কত টাকা লাগবে? ম্যাক্সিমাম 2-3 হাজার টাকা। হ্যাঁ গো, আচ্ছা না মানে এক্ষুনি তো অতগুলো টাকা আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাও প্রেসক্রিপশন। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি দিচ্ছি। কে ফোন করেছিল গো? তোমাকে বলেছিলাম না যে এক ভদ্রলোকের কাছে আমি কিছু টাকা ধার চাইছিলাম, সেই। তা কি বললো, টাকা দেবে? হ্যাঁ দেবে। যাক বাবা, এই যাত্রায় তাহলে মহালক্ষ্মীর কৃপায় আমরা উতরে গেলাম। তবে উনি টাকা দেবেন ঠিকই, তবে তার পরিবর্তে আমাকে কিছু কাজ করে দিতে হবে। ওর কি কাজ? ওই ভদ্রলোক নানান ধরনের ব্যবসা করেন তো, উনি জেনেছেন যে আমি ওই মাছের আড়তে অ্যাকাউন্টসের কাজ দেখি, ওই ধরনেরই একটা কাজ আমাকে করতে হবে আর কি। বাবা, ওই কাজের জন্য এতগুলো টাকা দেবেন? আরে বাবা, টাকাটা কি আর একেবারে দিয়ে দিচ্ছেন? উনি ধার দিচ্ছেন, সুদটা নেবেন না। হ্যাঁ, তাই বা কে দেয়? সেটা অবশ্য ঠিকই বলেছে, তাই বা কে দেয়। আসলে আমি মায়ের চিন্তাতেই অস্থির লক্ষ্মী। কিছু মনে করো না, আমি বাজে ব্যবহার করে ফেলেছি। আসলে টাকাটা এখন হাতে আসেনি তো, এদিকে আমি আবার বাইরে চলে যাব, মার অপারেশন হবে, সব মিলিয়ে না আমি কিভাবে পাগল পাগল হয়ে আছি। হ্যাঁ গো, এতকাল তো তোমার সঙ্গে ঘর করছি বলো না, এত সমস্যার মধ্যে পড়েছি, এত ওঠা পড়ার মধ্যে পড়েছি, কোনোদিন তো তোমাকে এরকম ভেঙে পড়তে দেখিনি। তুমি এত চোখের জল কেন ফেলছো? কি হয়েছে? একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দেবে? বলো। আমার কাছে কিছু কি লুকোচ্ছ? সত্যি কথা বলো।
বলে দেবো লক্ষ্মী? তোমাকে বলে খুব হালকা হতে ইচ্ছে করছে। বলো না, মনটা হালকা হয়ে যাবে, বলো। গায়ে হাওয়া লাগিয়ে চুল উড়িয়ে টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এই যে 3-4 কিলোমিটার বাইক চালাতে যে তেলটা লাগে না, সে তেলের দামটাও মায়ের থেকে হাত পেতেই নিতাম। একটু সংকোচ হয়নি জানেন তো। ইচ্ছে হলো বন্ধুদের সাথে পিকনিকে যাব, সেই কটা টাকাও মায়ের থেকে হাত পেতেই নিতাম। কতগুলো দিন বছরের পর বছর কাটিয়ে দিয়েছি, বুঝতেই পারিনি। মনেই হয়নি যে আমি বড় হচ্ছি, এবার আমার নিজের রোজগার করাটা উচিত। যেখানে কিনা এই বয়সে আমার নিজের আমার বাবা মাকে দেখার কথা, সেখানে বাবা মায়ের ঘাড়ে বসে এখনো খেয়ে যাচ্ছি। আর আমার বাবা মাকে দেখুন, তারা এই বয়সে এসেও তাদের দায়িত্ব পালন করছে। সকাল থেকে সন্ধে আমার ঠাম্মির চিকিৎসার জন্য টাকার জোগাড় করে যাচ্ছে, আর আমি কিনা হসপিটালের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। কি করলাম আমি জীবনে হুঁশি নিয়ে? কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আচ্ছা লক্ষ্মী, এই খুঁতো বরদের তোমার কি মনে হয়? খুঁতো বর আবার কি? আরে বাবা, যে সমস্ত বরেদের কিছু না কিছু একটা খুঁত থাকে। বরের আবার খুঁত আবার কোত্থেকে হয়? তবে হ্যাঁ, সব থেকে বড় খুঁতো বর কিন্তু তুমি। হ্যাঁ, সারা জীবন মায়ের আঁচল ধরেই চলে গেলে, বউকে কোনো পাত্তা দিলে না। তোমার থেকে বড় খুঁত আর কারণ নেই, তুমি সব থেকে বড় খুঁতো। হঠাৎ এই কথাটা কেন মনে হলো? ভাবছিলাম লক্ষ্মী দেবীর রূপে ছটায় তো চতুর্দিক একেবারে আলো হয়ে আছে, তার মাঝখানে আমার মতো বর, তার কিছু জায়গা আছে কিনা। বাবা দেখো, ফর্সা ছেলে আমার কোনো কালেই পছন্দ নয়। তোমার কি সুন্দর গায়ের রং, কিরম টান টান চেহারা, গালে আবার টোল পড়ে। বাবা, রাস্তা দিয়ে যেসব মেয়েরা যায় তাদের বোধহয় তোমাকে দেখলে প্রাণটা ধুকপুক করে ওঠে। আর আরেকজন স্পেশাল লোকের কথা তো আমি বাদই দিলাম, তোমার ওই স্পেশাল বিনুনি। আচ্ছা লক্ষ্মী, আমাদের কতদিন বিয়ে হলো বলো তো? 30টা বছর পার হয়ে গেল গো। বাবা, দেখতে দেখতে 30টা বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম। 30টা বছর পার হয়ে গেল, দুটো ছেলে বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, মেয়েরাও বড় হয়ে যাচ্ছে, তাদেরও বিয়ে হয়ে যাবে। আমরা বোধহয় বাতিলের খাতায় পড়ে গেলাম জান। হ্যাঁ, আমিও বোধহয় এবার বাতিলের খাতাতেই চলে যাব লক্ষ্মী। আবার হতাশার কথা। কি নিয়ে তুমি এত ভয় পাচ্ছ বলো তো আমাকে? না কিছু না, আসলে এই মার শরীরটা নিয়ে চিন্তায় আছি তো, সেই কারণেই বোধহয় এরকম বলে ফেলছি। আচ্ছা লক্ষ্মী, মা ভালো হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে, বাড়ি চলে আসবে, সারাদিন আমাদের পেছনে টিকটিক করবে। মায়ের গ্যাসের গন্ধে আমরা আবার কেউ টিকতে পারবো না। আর আমার বর সারাক্ষণ মা 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 করে মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াবে। তুমি কিচ্ছু চিন্তা করো না। আমার শাশুড়ি মাকে সুস্থ করে দাও। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছি, তবে থেকে ওনাকেই মা মেনেছি, ওনাকেই ভালোবেসেছি। আজ এইভাবে উনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে ঠাকুর, ওনাকে তুমি পূর্ণ সুস্থ করে দাও। মাকে যেন আমি বাড়ি নিয়ে আসতে পারি। আর এই আঙ্কেলও দেখো, টাকা জোগাড় করার জন্য কোথায় দূরে কাজে যাচ্ছে। বিয়ে হয়ে আসা ইস্তা কোনোদিনও মানুষটা আমাকে ছেড়ে কোথাও যায়নি। আজকে এমনই প্রয়োজন পড়লো, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। ও যেখানেই যাক যেন ভালো থাকে, সুস্থ থাকে। টাকা জোগাড় করতে গিয়েও যেন কোনো অসুবিধে না পড়ে। এরা তোমাকে অনেক দিয়েছে, এদের কপালে যা বিপদ আছে সব তুমি আমার কপালে দাও।
তুমি মা আর ছেলেকে সুস্থ রেখো ঠাকুর, মা ছেলেকে তুমি সুস্থ রেখো। না না থাক, লক্ষ্মী যখন ঠাকুরের পায়ে নিজের আশ্রয় খুঁজে নিতে চাইছে তখন তাই থাক। আমাকে দেখলেই ও উতলা হয়ে পড়বে, হাজার একটা প্রশ্ন করবে, আবার ওর মনে সন্দেহ জাগবে। তার চেয়ে আমি চলেই যাই। হয়তো ওর সঙ্গে কথা বলার পর আমিও দুর্বল হয়ে পড়ব, দেখা গেল যেতেই পারলাম না। কিন্তু না, মায়ের জন্য এই কাজটা আমাকে করতেই হবে। যা বিপদ আসবে আসুক, আমি এই টাকাগুলো জোগাড় করেই ছাড়বো। জানি না, মনে হলো উনি দাঁড়িয়ে আমাকে দেখছে। এরম তো হওয়ার কথা নয়। একটু আগেই তো বাড়িতে দেখে এলাম উনি ঘরে আছে। হে বাবা বিশ্বনাথ, সকলকে তুমি রক্ষা করো বাবা। আমার মনটা কিরকম যেন করছে। তুমি সকলকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। মানে হঠাৎ করে কেউ কিভাবে এতটা বদলে যেতে পারে? হ্যাঁ মানে এটাতে এত আশ্চর্য হওয়ার কি হয়েছে হিরো? মানুষ বদলায় না হিরো। আমার মনে হয় বাপি নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে বদলে নিয়েছে। আমার মা একটা কথা বলে জানেন তো, মানুষ কোনোদিনও বদলায় না। সাময়িকভাবে তার চরিত্রটা হয়তো বদলে যায়, আসলে বদলায় কি জানেন? বদলায় হলো সময় এবং পরিস্থিতি। কিন্তু অংশিনী দেখুন, এই ক্ষেত্রে সময় এবং পরিস্থিতি কোনোটাই কিন্তু বদলায়নি, তাই আমার একটু চিন্তা হচ্ছে। হিরো আপনি অযথা চিন্তা করছেন, কেন এসব ভাবছেন বলুন তো? আচ্ছা একটা কথা বলুন, আমি তো বাপির একমাত্র মেয়ে। সেই মানুষটা তো চায় তার মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে। তার মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেই বাড়ির সবাই যাতে ভালো থাকে, সেই মানুষটা তো চায় সেটা। কিন্তু অংশিনী, আমাদের তো বিয়েটা আসলে হয়নি। সবাই আমাদের স্বামী স্ত্রী ভাবলেও আমরা তো জানি আমরা আসলে। বাট বাপি জানে যে আপনি আমার হাজবেন্ড হিরো। আমি বুঝতে পারছি যে আপনার হয়তো একটা অস্বস্তি হচ্ছে বাপির কাছ থেকে এতগুলো টাকা নিতে, সেটা স্বাভাবিক। আচ্ছা আপনি যখন বড় হিরো হয়ে যাবেন তখন হয় বাপিকে টাকাগুলো ফেরত দিয়ে দেবেন, সিম্পল। কিন্তু কিন্তু এখন অংশিনী, যারা কয়েকদিন আগে আমাকে চোর ভেবেছিলেন তাদের কাছ থেকে এতগুলো টাকা নেওয়া কি? হিরো এখন এসব ভাবার সময় নয়। আগে কি হয়েছিল না হয়েছিল এখন এগুলো ভাবা জাস্ট বোকামো। বিশ্বাস করুন, এখন আমাদের কাছে শুধু ইম্পর্টেন্ট ঠাম্মি। ঠাম্মিকে কত তাড়াতাড়ি আমরা সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো, আমাদের শুধু এটা ভাবা উচিত এখন। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি ভাববো না। কিন্তু অংশিনী, আমার বাবা মা কি রাজি হবেন? আমি রাজি করাবো। আমি বললে লক্ষ্মীদি আঙ্কেল কেউ না করবে না, আমি জানি সেটা। প্লিজ আপনি এটা নিয়ে চিন্তা করবেন না হিরো। এই ফোন আমি অনেক আগেই সুইচ অফ করে দিয়েছি। আসলে বাড়ি থেকে যদি আবার কেউ ফোন করে বসে তাহলে আবার সমস্যা হবে তো। আর এই আমার পার্স, এই আমার ঘড়ি, এগুলো একটু সামলে রাখবেন। এই সুস্থ হয়ে বাড়ি ফিরলে আবার এগুলো লাগবে। আপনি এরকম কথা বলবেন না দেবব্রত বাবু, আপনার কিচ্ছু হবে না। নেহাত আমার ছেলের জন্য আমি এটা করতে বাধ্য হলাম। না না, আপনি মনে কোনো সংকোচ রাখবেন না। আমি তো স্বেচ্ছায় কিডনি দিচ্ছি। তাছাড়া আপনি এগিয়ে এসে এই টাকা দেওয়ার প্রতিশ্রুতিটুকু না দিলে আমি তো আমার মাকে হারাতাম। আপনি শুধু দয়া করে সময় মতো টাকাটা। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, সময়ের আগেই আমার লোক হাসপাতালে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবে। উনি আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু আমার ছেলেটার জন্য একটু প্রার্থনা করুন। হ্যাঁ, এখন তো আমরা দুজনের ভরসা। স্যার, ওনার কিছু টেস্ট বাকি আছে, যদি আপনি কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। প্লিজ টেক কেয়ার অফ হিম। আসি দেবব্রত।
ফোন সুইচ অফ করে রাখে না, তাহলে আজকে কি হলো? আজকেই একটা ভালো খবর দেবো, আজকেই দেখো। লক্ষ্মী দাস, এই 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 মেজো কাকির ফোনে লক্ষ্মী দাস ফোন করেছে। মেজো কাকি, হ্যাঁ ফোনটা বেজে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? ফোনটা ধরো না। আসছি আসছি। কার ফোন রে? কি করে জানবো তোমার ফোনে কে ফোন করেছে? আরে অনেকক্ষণ ধরে বাদ ধরো না। দিদি হবে হয়তো। ওই তো। হ্যাঁ দিদি। মেজো শোন না, একটা ভালো খবর আছে। মায়ের অপারেশনের টাকাটা জোগাড় হয়ে গেছে, জানিস তো? মা, এ তো সত্যি খুব খুশির খবর। কি করে হলো দিদি? বলছি দাদা, এই ভালো খবরটা দেবো বলে তোর দাদাকে এতবার ফোন করছি, ফোনটা সুইচ অফ করে রেখেছে। ওকে একবার ফোনটা দে তো, ওকে বলে দিই যে টাকা যখন জোগাড় হয়ে গেছে বাইরে কাজ করতে যাওয়ার কোনো দরকার নেই। ফোনটা দে। দাদা তো বাড়িতে নেই গো দিদি। বাড়িতে নেই মানে কোথায় গেছে? এই ওই তো তুমি বেরোলে না, তারপরে তো দাদা ব্যাগ ট্যাগ গুছিয়ে ওই যেখানে কাজে যাওয়ার ছিল সেখানে তো বেরিয়ে গেল। সে আবার কি কথা? ওখানে তো দুপুরে যাওয়ার কথা। হ্যাঁ মানে আমিও তো তাই জানতাম, যে তুমি তো আমাকে তাই বলে গেলে, কিন্তু বোধহয় ওখান থেকে না অনেক ফোন আসছিল, তাই দাদা সকালেই বেরিয়ে গেল। আর তোমার কথাও জিজ্ঞেস করছিল, আমি তো বললাম তুমি মন্দিরে গেছো। আচ্ছা দিদি, দাদা কি তাহলে মন্দির হয়ে যায়নি যে বললো তোমার সাথে দেখা করে যাবে? না তো। তবে কি তখন ঠিকই মনে হয়েছিল ও মন্দিরে এসেছিল? আমার পেছনে দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে চলে গেল। অদ্ভুত তো, এমন আচরণ তো কোনোদিনও করে না। আর এইসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করছে কেন? আসল কথা বলছে না। চুপ, ফোনটা আগে রাখতে দাও, নিজেই আমাদের কাছে এসে প্ল্যানিংটা বলে দেবে। শুধু মজা দেখতে থাকো। ঠিক আছে। দুদিনের জন্য বাইরে যাচ্ছে, আমাকে না বলে চলে গেল। সত্যি তো দিদি, তোমাকে তো একবার বলে যাওয়া উচিত ছিল। আর আমি বললাম যে দাদা একটু বসে যাও, কিন্তু কোথায় গেছে তোকে কিছু বলে গেছে? মা না তো দিদি, মানে আমাকে তো বললো তুমি সব জানো, তাই তো আমি আর আলাদা করে আর কিচ্ছু জিজ্ঞেস করলাম না। তোর মুখে কথাটা শুনে আমার তো আরো চিন্তা বেড়ে গেল রে। হুট করে বেরিয়ে গেল, আমার ফোনটা সুইচ অফ। শোন না, হাঁসের বাবা না টাকাটা দিতে রাজি হয়েছেন। কি বললে? কে টাকা দিচ্ছে? আমাদের হংসিনীর বাবা? হ্যাঁ রে, মাকে দেখতে এসেছিলেন, এসে এমন ভাবে আমাকে বললেন যে আমি কথাটা ফেলতে পারলাম না। আর সত্যিই তো টাকাটা আমাদের দরকার। তাহলে বলো, ভদ্রলোককে ভালো বলতে হবে। সেটাই আমি ভাবলাম, টাকা যখন জোগাড় হয়ে গেছে তোর দাদাকে বলবো আর বাইরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ সেই তো, মানে কাজটা যদি মিটেই গেল তাহলে আর যাবার কি দরকার ছিল? সেটাই। এখন যে কোথায় তোর দাদাকে পাই, আমার না ভালো লাগছে না। ওর খোঁজটা তো করতেই হবে। সব নর্মাল। স্যার, আপনার খাবারটা। এখনো তো খিদে পাইনি, আপনি রাখুন, আমি খেয়ে নেব। বেশি দেরি করবেন না কিন্তু স্যার, খেয়ে দিয়ে 10:30টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়বেন। কাল সকালে কিন্তু ওটি আছে, আপনার কিন্তু এখন প্রপার রেস্টের প্রয়োজন। আর অপারেশনের সময় কিন্তু স্টোমাক এমটি থাকতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নেবেন। ঠিক আছে। কি দেবব্রত বাবু, কেমন আছেন? কেমন বোধ করছেন? হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ স্যার, সব নর্মাল আছে তো? হ্যাঁ স্যার, আপনি একবার চেক করে নিন। না না, আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে, বিনুনির বাড়িতেই যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বাবার। এক কাজ করো না দুলাল, তুমি বরং একবার খুঁজে এসো না বিনুনির পিসির বাড়িতে গিয়ে। হ্যাঁ, আমারও মনে হয় বড়দি তুমিও যাও। কে বলতে পারে, দেখো হয়তো বড়দা তোমার গয়নাগুলো নিয়ে বিনুনির বাড়ি গেছে আর কি। চুপ কর, একদম বলদের মতো কথা বলবি না। এরকম একটা সময় তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? তোর দাদা আমার গয়না নেবে? সিরিয়াসলি, মানে তোমরা না সত্যি ইয়ার্কি মারতে মারতে লিমিটটা ভুলে যাও তোমরা। দেখছো লোকেদের চিন্তা করছে। দেখো এখনো সেই 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 সুইচ অফ বলছে, আমি কি করবো বলো তো? এই ছোটদা বলছি, তোর দাদা তো আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলে না।
হ্যাঁ সেই তো। আর আজকে জানতে পারছি যে আমাকে মিথ্যে কথা বলেই গেছে। আমাকে বলেছে যে অতীনদা নাকি উড়িষ্যায় কাজ জোগাড় করে দিয়েছে, সেটা করলে পয়সা পাবে, মায়ের চিকিৎসায় দেবে। এখন আমি কি করি বলতো? এই দুলাল, এই দেবা, কিছু একটা কর না। আমি তো গিয়ে দেখলাম বাবা যেখানে ব্রিজ খেলতে বসে সেখানে নেই। থাকবে কি করে ওখানে? বলে তো গেছে উড়িষ্যা গেছে। জানিস মেজো, আজকে যখন মন্দিরে পুজো করছিলাম তখন আমার হঠাৎ করে মনে হলো উনি পেছনে এসে দাঁড়িয়েছেন। আমি ঘাটটা ঘুরিয়ে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। তখন থেকে আমার মনটা ভীষণ খুঁতখুত করছে। আর তুই তো বললি দাদা বলে গেছে মন্দিরে আমার সঙ্গে দেখা করে তারপর যাবে। হ্যাঁ মানে তখন তো তাই বলে গেল আমাকে। তাহলে কেউ গিয়ে দাঁড়িয়েছিল? যদি দাঁড়িয়েই থাকবে তাহলে আমাকে ডাকলো না কেন, আমার সঙ্গে কথা বললো না কেন? আবার শুরু হলো নাটক। মেজকা কিন্তু ঠিকঠাক টাইমে একদম খাঁটি কথা বলে, তাই না? ঝোপ বুঝে কোপ। কি অদ্ভুত কাণ্ড বলতো। ও দুলাল, আমার তো খুব অস্থির লাগছে রে। বৌদি মা, বৌদি হ্যাঁ বসো, তুমি বসো বসো বসো, এখানে বসো, শরীর খারাপ করবে। কি অশান্তি বলো তো। এই মায়ের অসুখ নিয়ে এত কাণ্ড হলো, সেটা একটা টেনশন। তাও হাঁসের বাবা টাকাটা দেবে বললে একটু টেনশনটা কমলো। তার উপর আবার গোদের উপর বিস্ফোরা। উনি কোথায় চলে গেলেন, এখন কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি কি করি বলতো হাঁস? আমার তো খুব বুক ধরপড় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু। স্যার, এত সময় লাগে? আসলে ওদিকে বসুন, কথা আছে, বসুন। স্যার, আপনি আবার এত দূর কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন, আমি পৌঁছে যেতাম। না না, সেটা করতে অনেক সময় লাগতো, আর আমার হাতে সময় নেই। অবশ্য ঠিক, কিন্তু আমাদের পাড়ায় তো সচরাচর এত বড় গাড়ি আসে না, তো কে কি ভাবছে কে জানে। আর তাছাড়া আপনি এতক্ষণ ধরে এখানে বসে আছেন, কেউ দেখে ফেললো কিনা আমি ওটাই ভাবছি। সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার গাড়ির বাইরে থেকে ভেতরে কে বসে আছে সেটা দেখা যায় না। এনিওয়ে, আপনি কাজের কথা আসুন। আপনি তো আমার বৌদিকে চেনেন, ওকে নিয়ে যত টেনশন। একবার যদি আমাদের প্ল্যানের কথা জেনে যায়, ব্যাস সব বানচাল হয়ে যাবে। আপনি আপনার মেয়েকেও পাবেন না, আর আমি যা চাইছি তাও পাবো না। সে আমি বুঝে নেবো। আপনি এইটুকু শুনেছেন তো, আপনার বৌদিকে আমি রাজি করিয়েছি, উনি টাকা নিতে রাজি হয়েছেন। হ্যাঁ জানি তো, রাজি হবে না মানে? দেখুন, একটা ধাপ আমরা এগিয়ে গেলাম, আর আমি এতটা সময় দিচ্ছি আমার কাজ হওয়া নিয়ে কথা। এমনি এমনি আমি সময় নষ্ট করছি না। আমি আমার মেয়েকে ফেরত চাই, ফিরে পেতে চাই। আর যখন হাসপাতালে দেখা হলো, যেভাবে চিনি আমার দিকে তাকালো, হাসলো, আমাকে জড়িয়ে ধরলো, সেই আগেকার দিনের কথা মনে পড়ে গেল আমার। আমি সেই চিনিকে ফেরত চাই। এবার আমার মেয়েকে আমি আমার বাড়িতে দেখতে চাই, এই বস্তি বাড়িতে না। প্রশ্নই ওঠে না, আপনার মেয়ে বাড়িতে থাকবে কেন? চাল নেই, চুলো নেই, শাশুড়ি মুদি দোকান করে, শ্বশুর মাছের আড়তে কাজ করে, আর ছেলেটাও তো হয়েছে একটা ভ্যাগাবন্ড। ওকে দিয়ে কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু করতে পারবে না। আপনার মেয়ে যে কেন ওকে পছন্দ করতে গেল আমি এটাই বুঝতে পারছি না। তবে যাই হোক, আপনি টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি ঠিক আপনার হাতে পৌঁছে দেব। যাবেনই আপনি? হ্যাঁ আমি যাব, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। আর তাড়াতাড়ি করুন, নয়তো ওই সামনের দোকানগুলো একটাও খোলা পাবো না। আমাকে সেই সুলেখা মোড় অব্দি যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি লিখুন এর মধ্যে। আমি বুঝতে পারছি না। আমি ঠিক আছি, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আপনি এক কাজ করুন তো, আমি আসা অব্দি আপনি এখানে লক্ষ্মী মেয়ের মতো একটু রেস্ট নিন তো। ঠিক আছে, আমি দিকে দিকে পাটা তুলুন, পাটা তুলুন। বসে আছি, ঠিক আছে, আমার মাথা ব্যথা কমে যাবে। পাটা তুলুন বলছি। আরে বাবা। হ্যাঁ এই নিন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ ঠিক আছে। আর আমি ওষুধ না নিয়ে আসা অবধি আপনি কোথাও যাবেন না, ঠিক আছে? আমি 2 মিনিটে আসছি।
বাবা, এত বড় গাড়ি করে এবারে কি এলো? দিগন্তদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওদের বাড়ির কেউ নাকি? তাহলে স্যার ওই কথাই রইল, আমি দুদিনের মধ্যে আপনাকে দাদা বৌদির আই কার্ড দিয়ে দিচ্ছি। প্লিজ যা করবেন সাবধানে করবেন, প্ল্যান যেন ভেস্তে না যায়। আচ্ছা স্যার, তবে আপনি টেনশন করবেন না, সব ঠিকঠাক মতো হয়ে যাবে। স্যার আসি। আসুন ড্রাইভার। কিডনি বিক্রি করে টাকা আনতে গেছে। লোকে আমি মার জন্য সব করতে পারি, আমি মার জন্য মরতে, মানে আমি যেখানে যাব ওটা তো ওই উড়িষ্যার একদম ইন্টেরিয়ারে, নেটওয়ার্ক টেটওয়ার্ক থাকবে না ওখানে, হয়তো ফোনে তুমি আমাকে পাবে না। তুমি কিন্তু আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? আচ্ছা লক্ষ্মী, এই যে আমি দুদিন থাকবো না, আমার জন্য তোমার মন খারাপ হবে? পুলিশে ডায়েরি করবে বলেছে? হ্যাঁ। আবার কি হলো? কি হলো? মা, বৌদির আবার কি হলো? চেঁচামেচি করছে এরকম, আশ্চর্য ব্যাপার। শরীর ঠিক আছে তো? প্লিজ লক্ষ্মী, এই খুঁতো বরদের তোমার কি মনে হয়? খুঁতো বর আবার কি? আরে বাবা, যে সমস্ত বরেদের কিছু না কিছু একটা খুঁত থাকে। আমাদের কতদিন বিয়ে হলো বলো তো? 30টা বছর পার হয়ে গেল গো। বাবা, দেখতে দেখতে 30টা বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম। আমিও বোধহয় এবার বাতিলের খাতাতেই চলে যাবো লক্ষ্মী। আজ যেখান থেকে হোক তোর আঙ্কেলকে ফিরিয়ে নিয়ে আয় মা। মানুষটা আমাকে না বলে কোনোদিন কোনো কিচ্ছু করে না। আজ এত বড় সিদ্ধান্তটা আমাকে না বলে নিল। আমার কথাটা লোকটা একবারও ভাবলো না। আমার কথাটা একবারও ভাবলো না তোর আজকে।
কিন্তু ওর বাবা তো জানেন, সোমশঙ্কর বাবু তো জানেন যে বাবা যদি কিডনিটা বিক্রি করে টাকা পয়সাগুলো নিয়ে চলে আসে, তাহলে কিন্তু হাঁসের ও বাড়িতে ফেরার রাস্তাটা জাস্ট বন্ধ, কোনো সম্ভাবনা নেই। নর্মাল। একদম ঠিক। সোমশঙ্কর বাবু হয়তো এসব ভেবে দাদার নাম্বারটা ট্রেস করবেন, কিন্তু ফোন যদি বন্ধ থাকে, আমি যতদূর জানি ট্রেস করতে একটু সময় লাগে। তাই নাকি? আমি শুনেছি তাই। আমি ভাবছি নাম্বারটা পেয়ে দাদার কাছে পৌঁছতে পৌঁছতে যদি দাদার অপারেশনটা হয়ে যায়, তাহলে তো সকালের মধ্যে ওর ব্যাংকে বা কোনো না কোনো ভাবে টাকাটা ওর কাছে পৌঁছে যাবে। তার মানে দাদা যে কোনো ভাবে হসপিটালে টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করবে। হে ভগবান, এরকম একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে আছে, অথচ আমরা সদ্ব্যবহারটাই করতে পারছি না। এখন কি মনে হচ্ছে জানো তো, নিজের হাতটাই নিজে আমি কামড়াই করে। আরে বাবা, হাত ফাত কামড়ে লাভ নেই, তার চেয়ে বরং ভগবানকে ডাকো, যাতে দাদার নাম্বারটা ট্রেস করে ওর কাছে পৌঁছে যাওয়া যায়, আর ততক্ষণ যেন ওর অপারেশনটা না হয়। টুকটুক করে গাড়ি চালাচ্ছ বলো তো ভাই? হ্যাঁ, এরকম হলে পৌঁছবো, তাড়াতাড়ি চালাও না। মা মা আসতে, মা দেখতেই তো পাচ্ছ সামনে লরি যাচ্ছে। মা জানোই তো রাত হলে রাস্তায় লরি বেরিয়ে পড়ে। এত অধৈর্য হয় না মা, একটু সময় লাগবে মা, একটু শান্ত হয়ে বসো। লক্ষ্মীদীপ, তুমি একটু শান্ত হয়ে বসো। আমি আর শান্ত হয়ে বসতে পারছি না, আমি এই টেনশনটা নিতে পারছি না। আমাকে এখানে নামিয়ে দিয়ে আমি দৌড়ে চলে যাবো। পাগলামো করো না, একটু শান্ত হয়ে বসো। আমরা চলে এসেছি, আর কতক্ষণ লাগবে? দেখো এই সেকেন্ড ব্রিজ ক্রস করছি, তারপরে আমরা পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। আমি আর পারছি না, এই টেনশনটা নিতে পারছি না। আমি আর পারছি না, আমার প্রচন্ড বুক ধরপড় করছে। মা গো মা, এ ভালো চালাচ্ছে না। আরে ঠিক আছে, রাস্তায় জ্যাম আছে তো, দেখো চলে যাবো, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। দাঁড়াও। আমি তো লোকাল থানায় ফোন করলাম। কি বললি ওদের? আমি ওদের বললাম পরিষ্কার করে যে দাদা এলফিনসন নার্সিং হোমে ভর্তি আছে, ওই কিডনি দেবে বলে। আমরা জানতাম না আগে থেকে, সেটাও বললাম যে দাদা আমাদের বাড়ির পারমিশন ছাড়াই এই ডিসিশন নিয়েছে। আমি ওদের বললাম যে আপনারা প্লিজ একটু ফোর্স নিয়ে নার্সিং হোমে যান। তা ওরা কি বললো? আমাকে তো ইন্সপেক্টর কোনো পাত্তাই দিল না কথাটা। বললো দেখুন, একজন অ্যাডাল্ট মানুষ, সে যদি ডিসিশন নেয় যে কিডনি দেবে, এতে পরিবারের পারমিশন নিতে হবে তার কোনো মানে নেই। আর যদি বন্ডে সই করে ফেলে থাকে, তাহলে তো কারোরই কিছু করার নেই। ঠিকই তো বলেছে, সত্যি তো পুলিশ এখানে কিছুই করতে পারবে না। আঙ্কেল যদি সত্যি এরকম কোনো বন্ডে সাইন করে থাকে যে কিডনি দিয়ে টাকা পাবে, তাহলে তো পুলিশ কেন, কেউ কিচ্ছু করতে পারবে না। তাও তো ইন্সপেক্টর আমাকে বললেন যে খোঁজ নিচ্ছেন নার্সিং হোমে, কিন্তু এর মধ্যে যদি বন্ডে সই হয়ে গিয়ে থাকে, তাহলে সত্যি কিছু করার নেই। বৌদি চুপ কর। এসব আলোচনা আমার আর ভালো লাগছে না। এখন তাড়াতাড়ি করে পৌঁছতে পারলে হয়। আবার দাঁড়িয়ে পড়লে কেন? চলো না। এইভাবে দাঁড়িয়ে পড়লে আমরা কি করে যাবো বলো? তুমি যে করেই হোক ভাই, আমাদের তাড়াতাড়ি পৌঁছে দাও। আমি আর পারছি না বাবা রে। একটু তাড়াতাড়ি চালান না দাদা। তোমার জন্য আমার দুশ্চিন্তা হলেও আমি জানি লক্ষ্মী, তোমার যতটুকু শিক্ষা আছে তার থেকে বেশি আছে অভিজ্ঞতা আর 100% সততা। এই দিয়ে তুমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে আমি জানি। আমি যদি আর নাও থাকি, তোমার জীবনে যে শূন্যতার সৃষ্টি হবে, সেটা তুমি তোমার জীবনী শক্তি আর কর্মক্ষমতা দিয়ে ভরাট করে নিতে পারবে। সেই ক্ষমতা তোমার আছে। আজ আমি আমার সব অক্ষমতা স্বীকার করে নিলাম লক্ষ্মী। তুমি ভালো থেকো, হাসি খুশি থেকো, সবাইকে ভালোবেসো, আর আমাকে ক্ষমা করো লক্ষ্মী। ইতি দেবু।
লক্ষ্মীদি কাঁদছো কেন? কি লেখা আছে এটাতে? কি লিখেছে আঙ্কেল? মা, মা কি হয়েছে? দুলাল দেখ, তোর বাবা এইসব কাণ্ড করে আমাকে চিঠি লিখে গেছে ক্ষমা চেয়ে। এইরকম বয়সে এই সমস্ত কাণ্ড করলে আমি ওকে ক্ষমা করব? আমাকে এরকম অবস্থার মধ্যে ফেলে দিয়ে গেলে আমি ওকে ক্ষমা করব? বল কি হবে রে দুলাল? তোর বাবা কোথায় গেল? প্লিজ লক্ষ্মীদি, তুমি কাঁদবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? শোনো, এত দূর যখন এসেছো বাকিটাও পারবে। আমরা আঙ্কেলকে খুঁজে পাবো। হ্যাঁ পারবো, পারতে তো হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।